আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আমরা জানব বাংলাদেশ থেকে পাকিস্তান বাই রোডে, অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা পাকিস্তান ভ্রমণ করব, সেই ভ্রমণটা কিভাবে সম্ভব হবে ভায়া ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে একজন বাংলাদেশি কি বাই রোডে পাকিস্তান পর্যন্ত যেতে পারবে? যাওয়া কি আদৌ সম্ভব? দেখুন, বিষয়টা বেশ জটিল এবং এই মুহূর্তে এই সিচুয়েশনে আরও অবস্থা খারাপ, যেহেতু ভারত বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা দেওয়াই বন্ধ করে দিয়েছিল, যদিও বা সম্প্রতি চালু করেছে। তো এই পরিস্থিতিতে আসলে কি একজন বাংলাদেশি ট্যুরিস্ট ভিসায় ভারত যাওয়ার পরে সে ভারতের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান পর্যন্ত যেতে পারবে? দেখুন, যেতে পারবে না যদি বলি সেটাও ভুল, আবার যদি বলি যেতে পারবে সেটাও মনে হয় ঠিক হবে না। সো আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি একেবারে সমস্ত প্রক্রিয়া বলে দেব এবং ভিডিওর সব শেষে বলে দেব এই ভ্রমণটা কারা করতে পারবেন, অর্থাৎ কে কে যেতে পারবেন আর কে কে যেতে পারবেন না, একদম ভিডিওর শেষে বলে দেব। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে ভারত আপনাকে পাকিস্তান যাওয়ার জন্য কোনো প্রকার ট্রানজিট ভিসা ইস্যু করবে না। এটা কিন্তু সবচাইতে বড় সত্য কথা। তাহলে আপনি কিভাবে যাবেন? তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, ভারতের একটা ট্যুরিস্ট ভিসা নিতে হবে। ভারতের ট্যুরিস্ট ভিসা, ইভেন আপনাকে পাকিস্তানেরও ট্যুরিস্ট ভিসা নিতে হবে। আর পাকিস্তান যেহেতু বাংলাদেশিদেরকে ই ভিসা দিয়ে থাকে, সুতরাং পাকিস্তানের ভিসা পাওয়ার জন্য আপনার তেমন একটা কষ্ট হবে না। তো আপনি চাইলেই কিন্তু খুব ইজিভাবে 5 থেকে 10 দিনের মধ্যেই আপনি পাকিস্তানের ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন। তো আপনার প্রিপারেশানটা যেমন হতে হবে আমি ঠিক সেটাই বলছি। অবশ্যই আপনাকে আগে একটা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে হবে এবং সেই ভিসাটা কমপক্ষে ডাবল এন্ট্রি হতে হবে অথবা ট্রিপল এন্ট্রি। এক কথায় একবারের অধিক ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন এইরকম একটা ট্যুরিস্ট ভিসা আপনার হতে হবে। দ্বিতীয়ত, অবশ্যই আপনাকে পাকিস্তানের ভিসাও নিয়ে নিতে হবে এবং আপনার পাসপোর্টে ইন্ডিয়ান ইমিগ্রেশনের সিল, আমি আবারও বলছি, পাসপোর্টের যে পেজে ইন্ডিয়ান ইমিগ্রেশনের সিল আছে সেইটাও থাকতে হবে। এরপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে, আপনি ইন্ডিয়া চলে গেলেন, ইন্ডিয়া যাওয়ার পর আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেলের একটা সি ফর্ম লাগবে। তো এর জন্য আপনাকে কমপক্ষে 3 স্টার মানের একটা হোটেলে উঠতে হবে। এছাড়া কিন্তু সব হোটেলেই সি ফর্ম পাবেন না। কলকাতাতে এমন বহুত হোটেল পাবেন যে একই বিল্ডিংয়ে 2টা 3টা করে হোটেল, বিল্ডিংয়ের এই পাশে এক হোটেল, বিল্ডিংয়ের ওই পাশে আর এক হোটেল। তো এই সমস্ত হোটেলগুলোতে কিন্তু আপনি সেভাবে কোনো সি ফর্ম পাবেন না। আর এই সমস্ত হোটেলগুলো হয়তো 500-600 টাকা ভাড়া, কিন্তু আপনাকে মোটামুটি একটা লেভেলের হোটেলে উঠতে হবে, যেমন মনে করেন 1000-1200 টাকা ভাড়া এরকম। তো সেই হোটেলে উঠতে হবে, সেখান থেকে আপনি চাইলে একটা সি ফর্ম পেয়ে যাবেন। সি ফর্ম এমন কিছুই না, আপনার বিষয়ে কিছু তথ্য থাকবে, আপনার পাসপোর্ট নাম্বার থাকবে, আপনি কবে এসেছেন না এসেছেন ডিটেলসগুলো ওখানে থাকবে আপনার। আর সেই সাথে হচ্ছে আপনার কাছে হয়তো তারা 200-100 টাকা চার্জও করতে পারে অথবা নাও করতে পারে। তো আপনাকে এখন ক্লিয়ার হয়ে নিতে হবে যে এই যে আপনি ইন্ডিয়াতে গিয়েছেন এবং ইন্ডিয়া থেকে আবার যে পাকিস্তানে আপনি যাবেন, এর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশানের জন্য যে সমস্ত পেপারসগুলো লাগবে, এবং এই সমস্ত পেপারসগুলো এক কথায় সফট কপি আগে করবেন, হার্ড কপি তো লাগবে সেটা পরে। সফট কপি কী ওই যে আপনাকে এর আগে বললাম, ইন্ডিয়ান ভিসার একটা সফট কপি, এরপর পাকিস্তানি যে ভিসা আছে সেইটারও একটা সফট কপি, পাসপোর্টে ইন্ডিয়ান ইমিগ্রেশনের যে সিলটা, অর্থাৎ আপনাকে যে রিসিভ করছে, বাংলাদেশ থেকে ডিসবার্স করা হয়েছে, ওখানে আপনার অ্যারাইভাল সিল মারা আছে, তো সেই সিলটা, সি ফর্ম, তারপর আপনার একটা ফটো, পাসপোর্ট সাইজের ফটো, তারপর আপনি বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন যদি বাই এয়ারে গিয়ে থাকেন সেই এয়ারের টিকিট, যদি বাসে গিয়ে থাকেন বাসের টিকিট, ট্রেনে গিয়ে থাকলে ট্রেনের টিকিট। আপনি যদি ভাঙা যান, মনে করেন আপনি এখান থেকে বেনাপোল গেছেন ঢাকা থেকে, তাহলে ঢাকা থেকে বেনাপোলের টিকিট, বেনাপোল থেকে আপনি আবার যে ট্রেনে করে শিয়ালদা পর্যন্ত গেছেন সেই টিকিটগুলো, এগুলো কিন্তু সব সংরক্ষণ করবেন এবং এগুলো কিন্তু আপনাকে সফট কপি করে আপনার আবেদনের জন্য জমা দিতে হবে। তো এইগুলো যখন সব রেডি হয়ে যাবে, তখন আপনাকে করতে হবে কি, ইন্ডিয়ান একটা সংস্থা আছে সেটাকে বলা হয় FRRO, ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এদের অনলাইনে ঢুকে, ওয়েবসাইট থেকে এদের অনলাইনে একটা ফর্ম আছে, সেই ফর্মটা পূরণ করে আপনাকে আবেদন করতে হবে। তারপর সেই আবেদন
স্বীকৃত সেই ফর্মটা আপনাকে ডাউনলোড করে সেটাকে আপনার হার্ড কপি বানিয়ে আপনাকে রওনা দিতে হবে একেবারে সোজা দিল্লির দিকে, অর্থাৎ FRROর যে হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারের দিকে আপনাকে রওনা দিতে হবে। এরপরে আপনি দিল্লি FRROতে পৌঁছানোর পরে আপনি দেখা যাচ্ছে সেই হেডকোয়ার্টারে গিয়ে আপনি আপনার আবেদনটা জমা দিবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই ক্ষেত্রে আপনাকে কিন্তু নানা ধরনের প্রশ্ন করতে পারে, কেন যাবেন আপনি? আপনার উত্তর একটাই হবে, জাস্ট ট্যুর। আপনি অতিরিক্ত কোনো কথা বলবেন না, জাস্ট একটাই হবে উত্তর আপনার, আপনি ট্যুরের জন্য যাচ্ছেন। আর এই ক্ষেত্রে খরচ কেমন হতে পারে? আসলে তো খরচটা সেভ করার জন্যই আপনি যাবেন, তাই না? তো দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আপনি যদি বাসে বা ট্রেনে যান তাহলে 2 থেকে 2,500 টাকা। তারপর আপনাকে হয়তো ওখানে 3 দিন হোটেলে থাকতে হতে পারে সব মিলিয়ে। যদি 1,000 টাকা করে হয় তাহলে মোটামুটি 3,000 টাকা। এরপরে হয়তো কলকাতা থেকে দিল্লি যাবেন, আগাম যদি টিকিট কেটে রাখেন তাহলে একটু কম হবে, না হলে হয়তো 2,500 থেকে 3,000 টাকা পড়বে। এরপরে হচ্ছে দিল্লিতে হয়তো 1 দিন বা 2 দিন থাকলেন আপনি, সেখানে আপনি 500-600-র মধ্যেও অনেক হোটেল পাবেন। তো আপনি যখন আপনার কাগজগুলো সব জমা হয়ে যাবে তারপরে আপনাকে ওয়েট করতে হবে 2 থেকে 14 দিন পর্যন্ত। তবে অ্যাভারেজে 6 থেকে 7 দিন লাগে এই পারমিশনের জন্য। এর মধ্যে আপনি ইন্ডিয়া ঘুরে বেড়াতে পারেন, তবে ধরে নিতে পারেন আপনার 1 সপ্তাহ মোটামুটি সময় লাগবে। এই 1 সপ্তাহ সময় পরে আপনি FRRO অফিস থেকে আপনি আপনার মানে যে এক্সিট পারমিট পাকিস্তান বর্ডার অর্থাৎ অমৃতসরের ওয়াঘা বর্ডার দিয়ে, আপনি কিন্তু অন্যান্য কোনো বর্ডার দিয়ে পারবেন না, কারণ পাকিস্তানে যেতে হলে অর্থাৎ ভারতে অবস্থানরত কোনো অভারতীয় নাগরিক যদি তাদের ভারতের ল্যান্ড বর্ডার দিয়ে পাকিস্তান যেতে চায় তাহলে অবশ্যই তাকে ওয়াঘা বর্ডার দিয়ে যেতে হবে। আর ওয়াঘা হচ্ছে ভারতের অমৃতসরে অর্থাৎ পাঞ্জাব রাজ্যে। তো আপনাকে সেখান থেকে সোজা এবার পাঞ্জাব চলে যেতে হবে। পাঞ্জাবে ট্রেন ভাড়া সাধারণত 5 থেকে 600 টাকা মতো পড়ে, এবং সেখানে যাওয়ার পরে আপনাকে যেভাবে আপনি ইমিগ্রেশন করে এর আগে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন ঠিক ওইভাবেই এক্সিট করবেন আপনি। এক্সিটে আপনাকে হয়তো কোশ্চেন করলেও করতে পারে যে আপনি কেন, কোথায় যাবেন? আপনার উত্তর একটাই, আপনি শুধু ট্যুর করতেছেন, বাস এতটুকুই। তো তেমন কোনো হয়তো আর ঝামেলা হবে না। এরপর পাকিস্তানি ইমিগ্রেশনে কিছু প্রসেসিং আছে, যেমন পাকিস্তানে এই ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনাকে যদি তাদের সন্দেহ হয়, আবারও বলছি, তাদের যদি সন্দেহ হয় তাহলে তাদের একটা মানে পুলিশ ভেরিফিকেশান ফর্ম আপনাকে দিতে পারে। সেই ফর্মটা নিয়ে আপনাকে চলে যেতে হবে আপনি পাকিস্তানের যেখানে যাবেন, অর্থাৎ বর্ডার ক্রস করার পরপরই সেই স্থানীয় যে থানাটা আছে ওদের, সেই থানাতে গিয়ে আপনাকে বি ফর্ম নামের একটা ফর্ম পূরণ করতে হবে। এবং এই বি ফর্মটা পূরণ করার পরে আবার আপনি যখন পাকিস্তান থেকে ব্যাক করে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবেন তখন কিন্তু এই বি ফর্মটা আবার কিন্তু আপনার ওই পুলিশ স্টেশনে জমা দিয়ে আবার তাদের কাছ থেকে একটা কিন্তু ফর্ম নিয়ে আপনাকে পাকিস্তানের ইমিগ্রেশন পার করতে হবে। সো বন্ধুরা, প্রসেসটা কিন্তু অনেক জটিল। এভাবেই আপনি পাকিস্তান ভ্রমণ করতে পারবেন। এখন ভিডিওর শেষ পর্যায়ে আপনাদেরকে বলবো এই ট্যুরটা কারা করতে পারবেন। এটা সাধারণত তারা পারবেন যারা অনাবাসী বাংলাদেশি, অর্থাৎ যারা বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করেন না, পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন, অন্যান্য দেশে বছরের পর বছর ধরে আছেন, শুধু নামকাওয়াস্তে বাংলাদেশি, তারা প্রথমত এটা পারবেন। দ্বিতীয়ত যাদের 8 থেকে 10টা বা 12টা দেশের ট্যুরের এক্সপিরিয়েন্স আছে এবং যারা এক কথায় ট্যুরিস্ট, বিভিন্ন দেশে ট্যুর করে বেড়ায় তারা। তবে কখনোই এমন কোনো ব্যক্তি যাবেন না যাদের ফ্রেশ পাসপোর্ট বা 1-2টা ভিসা আছে, যার পাসপোর্টে সাপোজ বাংলাদেশি নাগরিক আপনি, আপনার শুধুমাত্র ভারত, নেপাল, ভুটান এই সমস্ত দেশের ভিসা আছে, তারা ভাই মোটেও এই জার্নিতে যাবেন না। এটা বিশাল বড় ঝুঁকি হবে আপনার জন্য।